প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সালমা আক্তার, স্বামী শফিকুল ইসলাম। আমার স্থায়ী ঠিকানা নগরকান্দি, থানা মোল্লারহাট, জেলা বাগেরহাট। আমি 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন রফিকুল শেখের বাড়িতে এবং পরবর্তীতে তার ভাই মুজিবর শেখের বাড়িতে ভাড়া থাকতাম এবং ব্যবসা পরিচালনা করতাম। দীর্ঘদিন একত্রে বসবাসের ফলে তাদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এই সফরের সুযোগে গত 8ই মার্চ 2023 তারিখে বিকাল 5:30টার দিকে রফিকুল ইসলামের ছেলে শ্যামল শেখ এবং তার স্ত্রী সুমি বেগম আমার ভাড়া বাসায় এসে ব্যবসায়িক প্রয়োজনে আমার ও আমার স্বামীর নিকট থেকে 10,57,000 টাকা 2 দিনের কথা বলে ধার নেয়। তারা বলেছিল এই টাকা 2 দিনের মধ্যেই ফেরত দেবে, কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় তারা নানা তালবাহানা শুরু করে এবং আমার টাকা চাইতে গেলে তারা বিরোধ সৃষ্টি করে। এরপর তারা আমাদের টাকা পুরোপুরি আত্মসাৎ করার অপচেষ্টা করে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়, এমনকি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করে। মিথ্যা মামলা করে আমাদের হয়রানি শুরু করে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি। এমতো অবস্থায় বাধ্য হয়ে শ্রীপুর থানায় একটি জিটি এবং 107 ধারা মামলা দায়ের করি 7/7/2023। এরপর 7 জুলাই 2023 তারিখে তারা আমাদের নয়নপুর এলাকায় সিরামিক্স ফ্যাক্টরির পাশে রাস্তায় আটকে আমাদের উপরে হামলা চালায়, আমাদের মারধর করে এবং আমার স্বামীর 2টা ফোন, নগদ টাকা পয়সা সব নিয়ে যায়। যখন আমার স্বামীকে বাঁচাইতে যাই তখন তাদের দ্বারা আমি শ্লীলতাহানির শিকার হই। এই ঘটনার পর মুজিবর শেখ আমাদেরকে রাত আনুমানিক 12টার দিকে আমার 2টা ছোট সন্তান সহ আমাকে রাস্তায় বের করে দেয়। আমার স্বামী যখন চিকিৎসা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে, সেই সুযোগে শ্যামল শেখ আমার দোকানটাও লুটপাট করে নিয়ে যায়। যখন তাদেরকে এই বিচারের জন্য নানা দাঁড়ে দাঁড়ে ঘুরি, আমি এখানে কোনো বিচার না পেয়ে বাধ্য হয়ে ওই এলাকার মেম্বার আমাকে ওই এলাকা ছাড়তে বাধ্য করে, আমাকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হয়। অন্যথায় কোনো বিচার না পেয়ে আমি পাশের গ্রাম ধনুয়া রোডে মোফাজ্জল শেখের ভাড়া বাসায় থেকে নতুন করে ব্যবসা পরিচালনা করি। এর প্রেক্ষিতে আমি নয়নপুর থেকে আমার ভাড়া বাসায় পায়ে হেঁটে যখন সন্ধ্যা আনুমানিক 7টার দিকে আমার বাসার দিকে যাই, তখন মোটরসাইকেল যোগে আরমান শেখ এবং শ্যামল শেখ এসে আমাকে আরেকে সিরামিক্স এবং ডিবিএল ফ্যাক্টরির মাঝামাঝি স্থানে এসে আমাকে বাইক চাপা দেয়। তখন আমি ওখানে একটা কাভার ভ্যানের সাথে বাড়ি খেয়ে যখন রাস্তায় পড়ে যাই, তখন শ্যামল শেখ বাইক থেকে নেমে সধরে আমার পেট জড়ায়, আমাকে আরেকটা লাথি দেয়। দিলে আমি একটা চিৎকার দিয়ে এখানে অজ্ঞান হয়ে যাই। আমার পেটে থাকা 3 মাসের সন্তান নষ্ট হয়ে যায়। এই ঘটনার সকল প্রেক্ষিতে আমি শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেই এবং মামলা নং 28 দায়ের হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই ওয়াহিদ মিয়া, কিন্তু তিনি ঘটনাস্থলের সঠিক সাক্ষ্য উপেক্ষা করে মন গড়া পক্ষপাত দৃষ্টপুর আদালতে এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করি। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, কিন্তু 4 মাস অতিবাহিত হলেও পিবিআই কর্তৃক তদন্তের প্রতিবেদন এখনও দাখিল করা হয়নি, বরং নানা তালবাহানা করা হচ্ছে। গাজীপুরে গিয়ে মামলার অগ্রগতির খোঁজ নিতে পারছি না। অভিযুক্ত ব্যক্তিরা বারবার আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এটার সঠিক বিচার চাই, যাতে আমার মতো কোনো মা তার সন্তানকে না হারায়। আমি নিজে এখনো পর্যন্ত অসুস্থ। আজকে 2023 থেকে 25 পর্যন্ত আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কোনো বিচার নেই, কোথাও এটার কোনো বিচার নেই, বরং মামলা করে আমি আসামি হয়ে গেছি। আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। আমি সেই বাগেরহাট থেকে মেয়ে মানুষ হয়ে, আমার হাজব্যান্ড থাকে না, আমার 2টা মাসুম বাচ্চাকে ফালায়া আমার 15 দিন 10 দিন পর পরে এই গাজীপুরে আসতে হয়। যতবারই আসছি ততবারই আমার পরে হামলা হয়েছে। কোনো না কোনো লোক মারুফতে তারা আমার ক্ষতি করেই চলছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, আর আমি যাতে দ্রুত ন্যায় বিচার পাই, যাতে আমার মতো কাউকে এইভাবে না ভুগতে হয় সন্তান হারায়ে। কারণ আপনারা আমার রিপোর্ট দেখলে বুঝতে পারবেন যে আমি এই একটা সন্তান হারায় 4টা মেডিকেল আমি ট্রিটমেন্ট নিয়েছি। মানুষের শরীর থেকে আমি প্রায় 28 ব্যাগ ব্লাড নিয়েছি বেঁচে থাকার জন্য। তারপরেও কোনো প্রশাসন, কোনো আইনের কোনো দোরগোড়ায় গিয়ে এদের কোনো বিচার হয় না। তৎকালীন ছাত্রলীগ করায় সে সব কিছু থেকে সব সময়ের জন্য সুযোগ পেয়ে গেছে। সে ছাত্রলীগের কর্মী ছিল। যখনই থানাতে আসছি, শ্যামল শেখ, আরমান শেখ, ইউসুফ শেখ, লিওন শেখ, হৃদয় শেখ,
এরা প্রত্যেকেই ছাত্রলীগের কর্মী ছিল। এমনকি মুজিবর শেখ, যে আমার প্রতি কোনো সুবিচার না করে আমাকে অন্যায়ভাবে বাসা থেকে, আমার ব্যবসা থেকে বঞ্চিত করে আমাকে ওই এলাকা থেকে বের করে দেয়, উনিও আমলিগ করত। তো সেই প্রেক্ষিতে আমি 2023 থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো বিচার পাইনি। এখনো পর্যন্ত আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি। শুধু একটা মেয়েই জানে যে সন্তান হারায় নিজেকে পরিচয় মানুষের কাছে দেওয়া। কারণ আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মা আছে যে নিজের সন্তান মেরে অন্যের পরে দায় চাপাতে যাবে, এমন কোনো মা পৃথিবীতে আছে বলে। সব জায়গাতেই আমাকে আমার সন্তান হারানোর জন্য সব জায়গাতে আমাকে প্রমাণ দিতে হবে, অথচ মেডিকেল সার্টিফিকেট, ডাক্তারের সার্টিফিকেট সব কিছুতে প্রমাণিত যে আমার বাচ্চাটা আঘাতের দ্বারা নষ্ট হয়ে গেছে। এমতো অবস্থায় এই পরিস্থিতিতে মাননীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানাই, আমার মামলাটির সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক, এটাই আমার চাওয়া। আমি যখন কোনোভাবেই কোনো সুযোগে থানাতে মামলা করতে পারতেছিলাম না, তখন যেভাবে হোক শ্রীপুর থানায় মামলা দায়ের হওয়ার পরে আমি নিজে সাথে উপস্থিত থেকে তদন্ত করাই। তখন তদন্ত প্রতিবেদনে আমি যাদেরকে আসামি করি, শ্যামল শেখ, আরমান শেখ, যারা 313-তে অভিযুক্ত, যারা আমার বাচ্চা হত্যার সাথে দায়ী, তাদেরকে আমি অভিযুক্ত করে থানায় এফআইআর করি। ওইটার চার্জশিটে তারা ওই মূল আসামি যে শ্যামল শেখ, আরমান শেখকে নর্মাল ধারা দেখায়, মহিলাদেরকে মেইন ধারা দেখায়, তারা চার্জশিট দাখিল করে। এমতো অবস্থায় আমি কোর্টে নারাজি দেওয়ার পরেও এখনও পর্যন্ত 4 মাস হয়ে গেছে আমার মামলাটা পিবিআই আছে গাজীপুরে। আমার ইনভেস্টিগেশন অফিসারের নাম হচ্ছে ফিরোজ উদ্দিন। তিনিও বিগত দিন, তার সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারি নাই। বিগত 1 মাস সে আমার ফোন কোনোভাবেই রিসিভ করে না। অন্যথায় আমি যখন 999-এ কল করে তাদের সাহায্য নেই, তখন তিনি আমাকে বলে যে তিনি নাকি আমার চার্জশিটটা 6 মাস আটকে রাখতে পারেন, এটা তার এখতিয়ার আছে। এমতো অবস্থায় আমি যখন কোনো কিছু না পেয়ে, যখন থানা থেকে আমার চার্জশিটটা কোর্টে যাবে, তখন আমি যখন ওসি জয়নাল আবেদিন স্যারের কাছে আসি যে আমার আয়ও কেন আমার মামলার সাক্ষীদেরকে অদল বদল করে দিছে, তখন আমি তার দ্বারাও হেনস্থার শিকার হই। তিনি মহিলা লেডি কনস্টেবল দিয়ে আমার ফোন কেড়ে নেয়। থানার ভিতরে সব কিছু থেকে উনি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আমি যখন ওখানে বলি যে আমার তদন্তের চার্জশিট যদি ঠিকমতো না দেয় আমি থানায় সুইসাইড করব, তখন সার্কেল এসপি বের হয়ে আমাকে বলে যে থানা নাকি বিচারের জন্য না, বিচারের জন্য কোর্ট। উনি আমাকে কোর্ট দেখায় দেয় যে থানা তার খুশি মতো যে কোনো ইচ্ছা প্রতিবেদন দিতে পারে, আমার পছন্দ না হইলে আমি যেন কোর্টে নারাজি দিই। এটা ছিল তাদের বক্তব্য। যখন নারাজি দেই, আমি নারাজি দিছি এইটার পক্ষে যে আসামি শ্যামল শেখ এবং অভিযুক্ত আরমান শেখ এরাই আমার বাচ্চা মারার সাথে জড়িত। এই প্রেক্ষিতে আমি নারাজি দেই। অথচ এখনও পর্যন্ত 4 মাস হয়ে গেছে, আমি এটার কোনো সুবিচার এখনও পাইনি। কোনো তদন্ত প্রতিবেদন রিপোর্ট এখনও কোর্টে যায় নাই। আমার এই 20 তারিখে যেই মামলার হিয়ারিংয়ের ডেট, এই ডেটে আমার 4 মাস হবে পিবিআই আমার মামলা গেছে। এখনও পর্যন্ত তারা গাফিলতি করে যাচ্ছে, কোনো তদন্ত প্রতিবেদন রিপোর্ট তারা কোর্টে জমা করে নেই। আমি যেভাবে নির্যাতিত হয়েছি, আমি বিগত 2011 থেকে 2024 সালে আমি এলাকা ছাড়ছি ফেব্রুয়ারির 28 তারিখে। আমি সুস্থভাবে এলাকা ছাড়তে পারিনি, আমাকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়া হয়েছিল। আমি এটাই চাই তাদের কাছে যে আমি একটা মেয়ে হয়ে ব্যবসা করছি এই এলাকাতে, সৎ পথে উপার্জন করছি। আমার স্বামী 2000 সাল থেকে এই এলাকায়, আমরা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করিনি। আমার কাপড় কসমেটিক্সের বিজনেস ছিল, আমরা কোনোদিন কেউ বলতে পারবে না কোনো মানুষের ক্ষতি করছি। অথচ তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে, আমাকে হত্যার উদ্দেশ্যে তারা বাইক চাপা দিছিল। ঘটনাক্রমে আমার গর্ভে থাকা বাচ্চাটা মারা যায়। আমি প্রশাসনের কাছে শুধু আমার ওই অনাগত সন্তানের মৃত্যুর বিচারই চাই। আমার সন্তানটাকে যে তারা মেরে ফেললো, কি অপরাধ ছিল আমাদের? আমি শুধু বাগেরহাট থেকে গাজীপুর আসি দেখে বিচার পাই না। আমি যেইখানে যাই, যখন মানুষ দেখে যে আমার বাড়ি বাগেরহাট, তখনই বলো আপনার বাড়ি বাগেরহাট, ওইখানেই আমার গাফিলতি, আমার বাড়ি কেন বাগেরহাট? এই জন্য আমি এই গাজীপুরে কোথাও বিচার পাই না। আমার সন্তানটা যেভাবে নিকৃষ্টভাবে তারা মারছে, আমিও চাই নরপিশাচদের বিচার হোক। ব্যবসায়িক, আমি যেহেতু তাদের বাড়িতে ভাড়া থাকতাম, সেই সুবাদে তাদের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক হয়। সেই সম্পর্ক প্রেক্ষিতে সে ব্যবসায়িক লেনদেন দেখায়, সমস্যা দেখায়, তার মা এবং সে আমাদের বাসায় গিয়ে টাকাটা ধার নেয় 2 দিনের জন্য। 10,57,000 টাকা সে আমার কাছ থেকে নেয়। এরপর দিচ্ছি বলে তাল বাহানা করে। যখনই আমরা টাকা চাইতে যাই তখনই আমাদের সাথে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, ভাড়াটিয়া বলে এলাকা থেকে বের করে দিবে। যখন স্থানীয় গণ্যমান্য লোকদেরকে জানাই, তখন তারা বলে যে তুমি থানার সাহায্য না, ওই ছেলে আমাদের কথা শুনতেছে না। তখন আমি স্থানীয়দের কাছে শুনে থানায় একটা
অভিযোগ দায়ের করি। অভিযোগে যখন তাকে ডেকে এখানে আনে তখন আমাদের কাছে প্রমাণ ছিল, ওই ছেলে আমাদের কাছ থেকে টাকা নিছে, এই ভিডিও আমার হাজব্যান্ডের ফোনে ছিল, যেটা আমরা থানাতে দেখাই। ওরা জানতে পেরে আমার স্বামীকে মেরে ধরে ওই ফোন ডকুমেন্টস তারা ওইখান থেকে কেড়ে নিয়ে যায়। আমার মামলাটা যখন শ্রীপুরে দায়ের হয় তখন আমার মামলার দায়িত্ব পায় হচ্ছে, ওনার নাম হচ্ছে ওয়াহিদ মিয়া, এসআই ওয়াহিদ মিয়া। উনি আমার মামলার দায়িত্বটা পায়। তো যেহেতু উনি একটা ফাইনাল প্রতিবেদন কোর্টে দিবে, আমাকে যখন জানায় আমি ওনার কাছে আসি। উনি আমাকে কম্পিউটারে একটা লেখা পড়ায় যে ম্যাডাম আমি তদন্তে এটা পাইছি যে আপনার বাচ্চা মার্ডারের সাথে শ্যামল শেখ এবং অভিযুক্ত আরমান শেখ জড়িত। তো আমি যখন ওনাকে বললাম যে আমাকে একটা কপি আপনি দেন, তখন উনি বলল কি যে ওসি স্যার এসপি স্যারের সাইন ছাড়া কপি দেওয়া যায় না, আপনি চলে যান, যেহেতু দূর থেকে আসেন আমি আপনাকে একটা কপি হোয়াটসঅ্যাপ করে দিব। পরিপ্রেক্ষিতে উনি আমাকে কোনো কিছু দেয় না। যখন আমি কোর্টে যাই আমার মামলার হিয়ারিংয়ের ডেটে, তখন আমি জানতে পারি যে মূল আসামি যারা তাদেরকে নর্মাল ধারায় দেখানো হয়েছে, আর যে মেইন যে কালপিট যেই 313 ধারা আমি এইখানে দায়ের করি সেইটাতে 3 জন মহিলাকে দেখানো হয় যে তারা আমাকে গালিগালাজ করে, মারধর করে, তার মাধ্যমে আমার গর্ভপাত হয়। আমি এটা যখন বুঝতে পারি তখনই আমার উকিলের মাধ্যমে আমি কোর্টে নারাজি দাখিল করি। হ্যাঁ, এই বিষয়ে আমি থানাতে আসছিলাম ওই দিনই, যেদিন আমার হিয়ারিংয়ের ডেট ছিল 20 তারিখ নভেম্বরে, তখনই আমি থানাতে আসি। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখতে পারবেন যে এই এখনকার যে ওসি সে আমার সাথে কীরকম ব্যবহার করছে। এমনকি এই মামলার যে আয়োগ, তার ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা বিক্রি হয়ে গেছিল আসামি পক্ষের কাছে। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে। এমনকি উনি লেডি কনস্টেবল দিয়ে আমার যখন বুঝতে পারছে আমি ভিডিও করতেছি তখন আমার ফোন ফেলে দিছে, থামা মারছে, আমার ফোনটা পড়ে গেছে ওসি রুমের ভিতরেই।